আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি আমরা সবাই। জি, আমার বিয়ে হয়েছে প্রায় 9 বছর। আচ্ছা। আমি ঢাকা একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাইছি। হুম। হঠাৎ করোনায় বাড়িতে থাকার পরে আমার ওয়াইফ বলে যে আর ঢাকায় যাইতে হবে না, বাড়িতে থাকি। কোভিডের সময় বাড়িতে থাকার পর থেকে ওয়াইফ বলছে এখানেই থাকো। হ্যাঁ, বাড়িতে থাকো। হুম। কিন্তু আমি এখন স্কুলে তো বন্ধ করে আসতে হবে। আমি ঢাকায় গেছি, এর ভিতরে আমার সুমন্দি মানে ওর বড় ভাই, হুম। সে বলছে তোমার এত বছরের প্রতিষ্ঠান তোমার বন্ধ করার দরকার নাই, তুমি চালাও। আমি বলছি আমার ওয়াইফ তো মানবে না, আপনার বোন মানবে না, হুম। তো আমি এটা ভালো বলবো। সমন্ধি মানে ওর বড় বোনের হাজবেন্ড? না, ওনার না, ভাই। আমার ওয়াইফের বড় ভাই। সেটাই তো। আচ্ছা, বড় ভাই। আচ্ছা, সমন্ধি, আই এম সরি। সে চাচ্ছে না যে আমি প্রতিষ্ঠানটা বন্ধ বড় ভাই করি। বলেছে তুমি প্রতিষ্ঠানটা বন্ধ করো না, ওর ব্যাপারটা হ্যাঁ, আমি তুমি দেখছি। চালিয়ে যাও। হুম। জি জি। হ্যাঁ। এখন আমি যে কিছু বাচ্চা ভর্তি করাইছি এর ভিতরে উনি বাড়িতে ছিল, আমার ওয়াইফ বাড়িতে ছিল। হুম। বাড়িতে থাকার পরে আমার ছোট বাচ্চাটা নিয়ে, আমার দুইটা ছেলে মেয়ে, হুম। ছোট বাচ্চাটা নিয়ে সে বাপের বাড়িও যায় না, সে চিটাং তার খালাতো বোনের কাছে চলে গেছে। আমার সাথে রাগ করে আমি কেন স্কুল চালাই। কেন স্কুল চালাচ্ছি সেটা? জি জি। আচ্ছা। এরপরে এই যে গেল, তারপরে আমি শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ করে আমি বাড়িতে চলে আসি। এখন বন্ধ, সে বাড়িতে ফিরতেছে না। তো ফোন দিলে সে আসবে আসবে এই কথা বলতেছে, আর আমার সাথে দুর্ব্যবহার করে খুব। এখন আমি আমার প্রতিষ্ঠানটাও বন্ধ করে আমি বাড়িতে চলে আসি। হুম। আমার দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, একটা 5 বছর বয়স, একটা 3 বছর বয়স। আচ্ছা। এখন এই দুইটা বাচ্চা, আমার মা খুব অসুস্থ, সে পালতেও পারে না। আমি এখন কি করবো? আমার খুব পথ দেখতেছি না যে আমি বাচ্চা দুটো নিয়ে আমি কোথায় যাবো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলাম না যে মানে ওটা তো একটা ইনকাম সোর্স ছিল তো। জি জি জি। তাহলে ওয়াইফের মানে অন্য বিকল্প কি উনি মানে বলেছিলেন কিছু, যে মানে স্কুল বন্ধ করে তাহলে হাজবেন্ডের আয়ের পথটা কোথা থেকে হবে? উনি বলতেছে যে বাড়িতে স্কুল করো। বাড়িতে স্কুল করো? জি। আর মানে আর স্কুলটা কোথায় এখন, এখন যেটা বন্ধ করা হয়েছে? ওটা ছিল ঢাকায়, খিলগাঁও। ঢাকাতে। এবং সেই স্কুলটা মালিকানা কার ছিল? আমি মালিক ছিলাম। আচ্ছা, কিন্তু ওটা ভালো চলতো এবং ইনকাম ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। করোনার কারণে আমি 2 বছর বাড়িতে ছিলাম। হুম। 2 বছর সে বাড়ির প্রতি তার একটা আসক্তি এসে গেছে, মায়া এসে গেছে। সে বলছে আমি বাড়িতে থাকবো, ও। ঢাকায় যাবো না। হ্যাঁ, আপনি ও বাড়ির প্রতি ওর মায়া তৈরি হয়েছে, দেশের বাড়িতেই থাকবে, জি জি। ঢাকায় আসতে চাচ্ছে না। তার ভাইয়ের কথা শুনে আমি যখন বাচ্চা ভর্তি করবো, আমি ঢাকা অবস্থা থাকতে সে বাড়ি থেকে তার খালাতো বোনের সাথে চিটাং চলে গেছে। না না, সেটা তো এখন হয়েছে। আমি জানতে চাচ্ছি যে তার যুক্তিটা কি, যে সে যুক্তি না মানে তার বাড়িতে থেকে তার একটা মানে একটা মানে আরাম পেয়েছে, সে ওই আরামটাকে ত্যাগ করতে চাচ্ছে না, ঢাকায় এসে কষ্ট করতে চাচ্ছে না। আমাকেও ঢাকা যাইতে দেবে না, আর সে নিজেও যাবে না। সে বলতেছে যে স্কুল বন্ধ করে সবকিছু নিয়ে বাড়িতে চলে আসে। মানে বাড়িতে গিয়ে একটা নতুন করে একটা স্কুল তৈরি করতে হবে। জি জি জি। তো সেখানে সেটা কি সম্ভব না একেবারে? না না, সম্ভব না। শোনেন, আমি এখন তো স্কুল বন্ধ করে ও যখন চলে গেছে, তাকে আমি চিন্তা করলাম যে পারিবারিক শান্তির জন্য আমার প্রতিষ্ঠানটা বড় না, আমার পারিবারিক শান্তিটাই বড়। আমি পারিবারিক শান্তির জন্য আমি স্কুলটা বন্ধ করে অলরেডি 1 বছর হয়েছে। ও যাওয়ার 2 মাস পরেই আমি একটা স্কুল বন্ধ করতে তো সময় লাগে। হ্যাঁ। আমি স্কুলটা বন্ধ করে ট্রাক বইরা সবকিছু নিয়ে বাড়িতে আসি, তারপরে সে আসে না। তার মা বাপের বলি যে আপনার মেয়েরে নিয়ে আসেন, তারা বলে যে আমরাই তার সাথে কথা বলি না। কি বলে? আমরা তার সাথে কথা বলবো বলি না, আমরা তার সাথে যোগাযোগ করি না। তারাও আমার পক্ষে কথা বলে এবং তার মেয়ের প্রতি বিরক্ত। মানে তারা তাদের মেয়ের প্রতি বিরক্ত? জি। আর ভাইও কথা বলে না। কেন? মানে ওরা সবাই কেন বিরক্ত ওর প্রতি? ওর প্রতি বিরক্ত এই জন্য যে ওরা তার কথা, আমার কথা বা আমার শ্বশুর শাশুড়ির কথা শুনে না। তাদের বাড়িতে তো যায় না। হ্যাঁ, খালাতো বোনের বাসায় গেছে। হ্যাঁ। জি জি জি। মানে ও তাহলে মা বাবার কথা মানে শুনতে চায় না? শুনে চায় না। জি। এখন কথা হলো এইটাই যে আমার যদি মানুষের জীবন কয়দিনের, আমি যদি আমার 2টা বাচ্চা আছে, আমার মা অসুস্থ, তার মেরুদণ্ড ক্ষয়,
সে পাঁচটা করে খাওয়াইতে না, দুইটা বাচ্চার বিরক্ত সহ্য করতে পারে না। আমি দ্বিতীয় বিয়েও করব না, কারণ আমি মা বাবার সৎমার আন্ডারে দিব না। এখন সে আসেও না, আর আমারে ডিভোর্সও দেয় না। আমি এখন কি করতে পারি? আচ্ছা, সন্তানদের নিয়ে গেছে সাথে করে? না, রেখে গেছে। হ্যাঁ, ছোট দ্বারা নিয়ে গেছে, এটা আবার পাঠাই দিয়েছে ওর খালুর সাথে। আচ্ছা, ছোট জনকে নিয়ে গেছিল আবার পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, ওকে। মানে আসলে কেমন গেছে বিয়ের পরের দিনগুলো, কেমন গেছে? কতদিনের বিয়ে? যাচ্ছে আমার 9 বছর। 9 বছর, হ্যাঁ, এটা তো শুনলাম, কিন্তু মানে কেমন গেছে দুজনের সময়গুলো? সময়গুলো খুব ভালো গেছে। করোনার ভিতরে আমাকে আমি গ্রামের বাড়িতে মানে বোঝাপড়াটা ভালোই ছিল? জি, ভালোই ছিল। তাহলে হঠাৎ কি হলো? আমি আমি নিজেও বলতে পারি না। এই দোষের ভিতরে আমি দেখি যে আমি প্রতিষ্ঠানটা বন্ধ করে আসতে আমার সময় লাগছে। আর আমার দোষের ভিতরে এইটাই দেখি যে আমি বাচ্চা ভর্তি করাইছিলাম আমার ওর ভাইয়ের কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু আমরা শর্ট করছি, একটু যদি প্রশ্নটা করে ফেলা যায়, আমাদের অতিথিদের আরো প্রশ্ন থাকতে পারে। আজকে প্রশ্নটা কি আমাদের কাছে? আমার প্রশ্ন একটাই যে আমার এখন করণীয়টা কি? আমি আপনাদের কাছে সৎ পরামর্শ চাচ্ছি। সে আমাকে ছাড়ছেও না, আবার আসছেও না। আচ্ছা, এখন ওকে। এই দুইটা বাচ্চা বড় হইলে আমি কি করবো? এই যে ছোট বাচ্চা, ওরা তো এলাউ করবে না। বাচ্চা বড় হয়ে গেলে কি এলাউ করবে? যে আমাদের ছোটবেলায় ফেলাই রাখছে। এখন আমি কিভাবে তারে আনতে পারি? আমি তো এখনো চাচ্ছি। বাচ্চারা কি মাকে মিস করছে না? অবশ্যই মিস করছে, অসুস্থ হয়ে যায় টানতে যান। কত জানি বয়স ওদের? 5 আর 3। 5 আর 3 না? ও, ছোট বাচ্চা। বেশ ছোট। 5 না, 5 প্লাস আর কি। আচ্ছা, ঠিক আছে, ছোট আর কি, ওরা দুজনেই ছোট এখনো। তো মাকে তো মিস করার কথা। জি জি, ওকে। তাহলে কি করণীয় সেটা আমরা সরাসরি তো বলতে পারবো না এই অনুষ্ঠান থেকে, তারপর যতটুকু সম্ভব আমাদের অতিথিরা আলোচনা করবেন। একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন থাকলে করো তোমরা। জি ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো বললেন যে আপনার ওয়াইফ চলে গিয়েছে, তো আপনি বলছেন যে ফোন ধরে না, ঠিক আছে, তো আপনি কি সশরীরে গিয়েছিলেন, গিয়ে তার সাথে আলাপ করা বা মুখোমুখি দুজনে মিলে, শুধু কারো ভায়া না হয়ে দুজনে মিলে বসে কি আলাপ করেছিলেন? প্রথম যখন আমি ঢাকা থেকে চলে আসছি, তখন আমার বলছিল যে আপনি আইসে নিয়ে যান। তা আইসে নিয়ে যান, তা আমারও তো আমি এবার বলছি যে ওর যে খালাতো বোন যার কাছে গেছে তার সাথে আমার মোবাইলে মোটামুটি একটা তর্ক বিতর্ক হয়েছে। এখন চিন্তা করি চিটাগাঙের ব্যাপার, এই জায়গায় যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলায়, মনের ভিতরে আক্রোশ থাকতে পারে না। আমি এই দিনে যাইনি। পরবর্তীতে আমার শ্বশুরে বলছিল যে আপনি আমার বড় যে সুমন্দির কথা, তারে নিয়ে যাওয়ার কথা 5 তারিখে, জানুয়ারির 5 তারিখে। জানুয়ারি 5 তারিখে আমি অপেক্ষা করতেছি যে আনতে যাব। তারপরে তারা কেমনে যোগাযোগ করছে, বলছে না, আসবো না। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, মানে এখনো সরাসরি জায়গাটা এক্স্যাক্টলি কতদিন ধরে উনি খালাতো বোনের বাসায়? গত বছর জানুয়ারি মাসে। তার মানে একদম 1 বছর হয়ে গেছে। 15 মাস হয়েছে। ওখানে কি উনি কিছু করেন? এখন নাকি শুনছি যে গার্মেন্টসে চাকরি লেগেছে। আমি একজন শিক্ষক মানুষ, আমি আমার গার্মেন্টসে চাকরি করার প্রশ্নই আছে। আচ্ছা, ওনার বয়স কত? ওনার বয়স 25 প্লাস। কতটুকু পড়াশোনা করেছেন? 25 প্লাস। উনি ডিপ্লোমা, ডিএম শাখায় ডিপ্লোমা কমপ্লিট করছে। আচ্ছা, আর আপনাদের কনজুগাল লাইফ, উনি কি খুব জেদি টাইপের? উনি যা বলেন সেটাই হবে? এদিকে আরো কারণ আছে। ওনার ক্যান্সার হয়েছিল। আমার বাসায় বসে চিকিৎসা করছে। এখন দিনের লাগর পাইছে। যেদিন বিয়ে হয়েছে ওই দিনই ওনার টিউমার ধরা পড়ছে। দ্বিতীয় স্থানে চলে গেছিল, দ্বিতীয় স্টেজ। আচ্ছা জি, এখন আমি তারপরে আমার বাসায় থাকতে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাইছি। সবকিছু করাবার পরে এখন সে সুস্থ হয়েছে। এখন সে দিনের লাগর পেয়ে গেছে। আমার জীবনে ব্যর্থতা কোন জায়গায়? আমার কথা হলো, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আইন আছে, ব্যবস্থা আছে। তার মা আচ্ছা, আপনার কি মনে হয় উনি কেন যেতে পারে? মানে অন্য অনেকে বলে, মানে আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রে মানে উনি কোনো অভিযোগ করতেন না যে এটা করছেন না, ওটা করা উচিত? এখন আপনাদের টিভি সেন্টারে বলা উচিত যে তারপর করোনার বেলায় মানুষের তো আমি হাত টান থাকে। তারপর বলছে টিভি কেন কিনলাম, আকাশ কেন কিনলাম, গ্যাস সিলিন্ডার আনো কিনলাম। মানে আমি যত ডায়মন্ডের নাকফুল দাও দিলাম, এখন কানের জিনিস দাও দিলাম। তারপর আমি যতটুক পাচ্ছি আমি। ও মানে উনি সবসময় আপনার কাছ থেকে বিভিন্ন জিনিস চাইতেন এবং ওটা দিতেই হবে, এরকম একটা মনোভাব ছিল? হ্যাঁ, এটাই ছিল।
আচ্ছা, উনি পরিবারের কততম সন্তান? উনি ওনার 4 ভাই 1 বোন, ওদের হলো চতুর্থ। ও অনেক আদরের মানুষ। উনি চার হ্যাঁ, সম্পর্ক তো ভালো না। ভালো না এখন। কিন্তু 4 ভাইয়ের 1 বোন, ওনার এই ডিমান্ডিং আচরণ বা এই জেদ রাগ এগুলো কি এখন ওনার ফ্যামিলিও পছন্দ করছে না, এটাই কি? না 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 না, কেউ পছন্দ করে না। উনি কি এই 1 বছর মানে 15 মাস ধরে ওনার বাবা মার কাছেও আসেননি? না না, কেউ ওবারে আসেই না। ওর আব্বা আম্মা আরো ওই আমার সাথে দুর্ব্যবহার করা দিচ্ছে, ওর আব্বা একদিন ওরা মারছেও। আচ্ছা, মানে উনি এখন চেয়েছেন তাদের সাথে উনি কি আপনার সাথে ঢাকায় থাকতেন এই করোনার আগে? জি জি, হ্যাঁ, আমার কাছে তখন আচ্ছা। ছিল। কিন্তু বাড়িতে গিয়ে ওনার ভালো লেগেছে, উনি চেয়েছে আর না যেতে। ওখানে স্কুল করতে এই যে বলেছে। বাড়িতে যে আসছে, বাড়িতে আসছে, বেশ বাড়িতে থাকবে, সে আবার চট্টগ্রাম গেল কি গেল। আচ্ছা, চট্টগ্রাম যে গেল, ওখানে খালাতো বোনরা তাকে সহায়তা করেছে, তো খালাতো বোন কি করে? সে ওই একই ডিপার্টমেন্টে নিয়ে গেছে। আমার বাড়িতে, আমি তো বাড়িতে ছিলাম না যখন গেছে, তখন আমি ঢাকায় ছিলাম। ঠিক আছে, আমার কাছে প্রশ্ন। আপনি কি জানেন উনি কোনো সম্পর্কে জড়াতে পারেন? না না, এটাও বলে না, জীবনে বিয়েই বসবে না। আচ্ছা, ঠিক আছে। এখন আমি কি বলবো? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। অনেক প্রশ্নের জবাব দেওয়া হলো। আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়, কেমন? ওকে, তুমি আগে বলো, তারপর জি ম্যাডাম, আসলে বোঝাই যাচ্ছে আমরা একটু আগে যেই কেসটা নিয়ে আলাপ করছিলাম যে আসলে রাগের সমস্যা বা ব্যক্তিত্বের ধরনের সমস্যা, যে কি মানে মানুষের ভিতরে অনেক ধরনের ব্যক্তিত্ব ধরন আছে, যে আমি যেটা বলবো সেটাই, আমি যেটা চাইবো যেভাবে চাইবো সেভাবেই হতে হবে, তার থেকে এদিক ওদিক হলে সম্পর্কে একটা টানাপোড়েন চলে আসে, এবং এটাকে অনেকেই আসলে এর পরিণতি যে কতটুকু কি হতে পারে এটা নিয়ে আসলে ভাবে না। তো এখানে ওনার অবুঝ দুটি সন্তান আছে, হাজব্যান্ড আছে, হাজব্যান্ড ইনকাম করে, তা সত্ত্বেও এই দিকটা তার যে ধরনের অ্যাটেনশন বা যে ধরনের ওনার রোল প্লে করা দরকার সেটা উনি করছে না। তো এবং যেটা আমরা ওনার কাছে জানলাম যে করোনার সময়ে কালীন বা এর আগেও হয়তো বা মানে যেই ধরনের একটা পরিবার চলার কথা দুজনে মিলে হয়তো সেই জায়গাটাতে বেশ ঘাটতি আছে, এবং তার কথাকেই সবসময় প্রাধান্য দিতে হবে। এবং আপনি খেয়াল করেছেন উনি বলেছে যে প্রথমবার যাওয়ার কথা ছিল, একটু দেরি হয়েছে, কেন আসলো না, কেন আমি ওই সময় যখন বলেছি তখনই তুমি কেন আসলো না। এই যে একটা মানে রিজিডিটি জায়গা বা ব্যক্তিতে এই জায়গাটাগুলোতে কিছু ঘাটতি আছে, যার কারণে আসলে সম্পর্কটা রেড অ্যালার্টের দিকেই চলে গিয়েছে, এবং এমন একটা অপরাধে চলে গেছে যে উনি আর এটা মানে উনি অসহায়, কিন্তু উনি অসহায় না, ভদ্রমহিলা মানে অসহায় জায়গাটা না। ভদ্রলোকের প্রশ্ন ছিল এখন কি করতে পারে। এখন আসলে আমি মনে করি যে যেহেতু উনি অনেকভাবেই চেষ্টা করছে, যদি সম্ভব হয় আরেকবার সামনাসামনি গিয়ে দুজনে মিলে একটু কথা বলা এবং জায়গাটাতে নিয়ে আসা। অনেক সময় চিঠিও লেখা যায়, মানে এটা খুব সরাসরি ভালো কথা বলতে না পারলেও লিখিত ওই ইমোশনগুলোকে আবার নতুন করে জাগ্রত করা, যেগুলো তাদের শুরু ক্ষেত্রে ছিল, এবং বিয়ের পরপরই তার টিউমার হয়েছে, সেখান থেকে ক্যান্সার গিয়েছে, সেই সময় যে কেয়ার ছিল, সাপোর্টগুলো ছিল, এগুলো যদি ওনাকে আর একটু মনে করে দেওয়া যায়, স্মরণ করে দেওয়া যায়, এবং এই ওইভাবে সংসারটাকে না যে তোমার জন্য আমরা অনেক করেছি সেরকম না, না, তারপরে একটা জায়গাটা এবং কেয়ারের জায়গাটা আর কি, এবং দ্বিতীয় তাকে যে এখন তার জীবনে প্রয়োজন, এই ভদ্রলোকের যে প্রয়োজন, এবং এই প্রয়োজনটা যে সে পূরণ করতে পারবে, এবং অন্য কেউ বাচ্চারা না। মাকে মিস করছে, তো সেই জায়গাটা আসলে মানে ওয়াইফ কি চাচ্ছে, সে কি ডিভোর্স চাচ্ছে না কি চাচ্ছে আমরা জানি না, সে তার চাওয়াটাও জানতে চায়। এগুলো যদি একটু সরাসরি জানা যায়, বা যদি কেউ না হয় চিঠির মাধ্যমে যদি করা যায় রাগারাগি না করে, তাহলে হয়তো মানে এটা না হয়। এছাড়া তো কিছু একটা উত্তর আসতেও পারে। আমার যেটা মনে হয়েছে যে ভদ্রমহিলা আসলে স্টাবন টাইপের, মানে অনেক জেদি, সোজা বাংলায় যেটা বলে গোয়াট, যেটা ছেলেদের মধ্যে বেশি দেখা যায়। ছেলেরা এগুলো এটা একদম জেন্ডার ওয়াইজ পার্থক্য, কিন্তু অনেক সময় আমাদের দেশে কিন্তু ছেলেরা এই ধরনের কাজ মেয়েদের সাথে করে, তো ওটা পার পেয়ে যায় তারা, যে আমার কথা শুনলো না কেন, হ্যাঁ ওই কাজটা করছে, ছেলেদের দোষ না ওটা। হ্যাঁ, তো সেই পারমিশনটা ওকে সোসাইটি দিচ্ছে না মেয়ে বিধায়, কিন্তু ওর ছেলেদেরকে কিন্তু বাবা মা বলতো যে নিশ্চয়ই তুমি কোনো দোষ, মানে বউকেই বলতো যে তুমি দোষ করেছো, কথা শুনো নাই, এটা করা উচিত ছিল তোমার। কিন্তু এখানে বাবা মা দেখছে যে মেয়ে, সুতরাং তুমি কেন, হাজবেন্ড ভালো, সে বন্ধ করেও আসলো, 2 মাসের মধ্যে সবকিছু বন্ধ করে আসলো, আমরাই তো বলেছিলাম ওটা চালাতে। তো ওরাও বিরক্ত হয়ে গেছে যে আসলে মা বাবা যখন বিরক্ত হয়, মেয়ের ফ্যামিলি যখন বিরক্ত হয়, তখন বুঝতে হবে যে মেয়ের মধ্যে আসলেই কিছু সমস্যা আছে, যার জন্য তারা কেউই ওর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না এই মুহূর্তে।
তো সেই ক্ষেত্রে যেহেতু ব্যক্তিটি অনেক মানে তার ব্যক্তিত্বের আসলেই যখন সমস্যা থাকে, ব্যক্তি কিন্তু নিজেও অনেক সময় জানে না, সেখান থেকে সে বের হতে পারে না। তার কাছে মনে হয় আমি যেটা বলছি সেটাই সঠিক, সেই মতো হলো না কেন। এখন ওনাকে ডিসিশন নিতে হবে ওনার লাইফে উনি ওনার ওয়াইফকে চান কিনা। যদি চান তাহলে একরকম আচরণ করবেন, যদি না চান আরেক রকম আচরণ করবেন। এখন ওনার কথাবার্তায় মনে হচ্ছে যে উনি বলছেন যে বাচ্চাদেরকে সৎ মাইনে দিবেন না, উনি চান। তাহলে উনি চাইলে যেটা করতে হবে, আমি মনে করি সরাসরি চলে যেতে পারেন, মানে চট্টগ্রাম খুব দূরে না, উনি ওখানে সরাসরি গিয়ে একবার না বারবার বলুক, কারণ যেহেতু উনি চাচ্ছেন, উনি ওনার ওয়াইফকে চাচ্ছেন, উনি ওনার বাচ্চার মাকে চাচ্ছেন, তো সেখানে যে যেরকম ওরকম পার্সোনালিটি তো উনি মেনেই নিয়েছেন, তাই না? উনি তো ওনার অন্যান্য বিষয়গুলোকে প্যাম্পার করেই আমার মনে হয় প্রথমে একটু লিখিতভাবে জানালে একটু যে আমি আসছি, একটু নরম হলে, হ্যাঁ, তারপরে সেখানে ওই যে হলে ভালো হয়। প্রেমিক সুলভ কিছু আচরণ করতে পারেন উনি, যে তোমাকে অনেক মিস করছি, বাচ্চারা তোমাকে জোর মিস করে না, করছে, জোর করে থেকে আসতে হবে, ভেতর থেকে যে হ্যাঁ তোমাকে মিস করছি, তোমার মানে যেটাতে উনি, ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কারো কাছে কিছু চাইবো, যখন তার এখতিয়ার যে দিবে কি দিবে না, তখন কিন্তু তার ভাষায় কথা বলতে হবে। যেমন ধরা যাক আমি একটা অজপাড়া গিয়ে ইংলিশে বললাম পানি দাও, ইশারাও দিলাম না, তাহলে আমি পিপাসায় মরে যাব, আমি কিন্তু পানি পাবো না। কিন্তু আমি যদি ওর ভাষায় ওই জায়গায় গিয়ে পানি কিভাবে বলতে হয় ওর ভাষায় বলতে হবে, তাহলে আমি পানিটা পাবো, আমার তৃষ্ণা মিটবে। তৃষ্ণাটা যেহেতু আমার, যে যেই ভাষায় বুঝে যার থেকে আমি নেব তার ভাষায় কথা বলতে হবে। এখন এই মেয়েটি প্যাম্পার হতে অভ্যস্ত, ওই যে একমাত্র মেয়ে, অনেকগুলো ভাইয়ের, তার মধ্যে আবার হাজবেন্ডও প্রথম থেকেই প্যাম্পার করে আসছেন। এই করোনার মধ্যে হাত টান ছিল, টিভি কিনে দিয়েছেন, আকাশ চ্যানেল এনে দিয়েছেন, অনেক কিছু করেছেন, ডায়মন্ডের রিং কিনে দিয়েছেন। তো এগুলো যে করেছেন, তো উনি তো করতে করতে অভ্যস্ত, উনি পেতে পেতে অভ্যস্ত। তো সুতরাং উনি কিন্তু বলেছিলেন একটা সাইন যে এসে নিয়ে যাও, উনি ওনার কিছু ভয়ের জন্য যান নাই, কিন্তু ওনার মধ্যে ওইটাই রয়ে গেল। তো আমার হাজবেন্ড যদি আমাকে এতই পছন্দ করে, তাহলে এসে নিচ্ছে না কেন? মানে তার ওই যে মানের দাবি বেড়ে গেছে আর কি, এক্সপেকটেশন বেড়ে গেছে। তো তুমিও তো দূরে আছো, আসছো না। তো আমার মনে হয় এভাবে একটু চেষ্টা করে উনি দেখতে পারেন, মানে এটা যদি মনে করেন যে ওনার ওয়াইফকে উনি চান, শেষ চেষ্টাটা এভাবে করতে পারেন। একবারে হবে না, শেষ চেষ্টা না, না আমি না শেষ চেষ্টা বলতে একবার, ওটাই বলছি যে একবারই বলতে হবে তা না, হয়তো ওটা মানটা ভাঙতে কয়েকটা বার যেতে হবে, কয়েকটা বার কমিউনিকেট করতে হবে, এবং বাচ্চাদেরও তো কষ্ট। আর আমি এটা বলবো যে এটা যাতে ভায়া হয়ে, খালাতো বোন কিংবা খালাতো বোনের হাজবেন্ড এই হিসেবে যাতে কথাটা না যায়, কিংবা ওনার সম্বন্ধীকে ধরছেন, ওকে দিয়ে বলাচ্ছেন, তাকে দিয়ে বলাচ্ছেন, এভাবে না করে উনি সরাসরি যাক, উনি সরাসরি যেয়ে কথা বলে ওনাকে বারবার অ্যাপ্রোচ করে, একবার না হোক বারবার করে, আমার মনে হয় হলেও হতে পারে। ছোটবেলায় আমরা লিখতাম না, একবার না পারিলে দেখো। এখানে আরেকটা বিষয় খেয়াল করে যে ওনার কিন্তু এখন লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে ভদ্রমহিলা, উনি এখন নিজে জব করে বা কিছু ইনকাম করে, তো সেক্ষেত্রে তার নিজের ডিমান্ডগুলো যেমন নিজে পূরণ করতে পারে, এখন যদি তাকে আবার আনতে যাওয়া হয়, এটাকেও একটা কনসিডার করতে হবে যে এই জায়গা থেকেও সে সরবে কিনা, বা ওই যে ডিমান্ডগুলো বা যে লাইফ স্টাইল জীবনযাত্রার মান তার এখন হয়ে গিয়েছে, সেটাকেও কিন্তু এই ব্যক্তি কনসিডার করতে হবে। যেটা আপু খুব সুন্দর করে বলছে যে যেহেতু প্যাম্পার হয়ে গেছে এবং একটা অর্থনৈতিক স্বাধীনতা পেয়ে গেছে, এটাকে মাথায় বিবেচনা করেই তাকে আনতে হবে। উনি আবার বারবার বলছিল যে বাচ্চা সামলানো, ঘর সামলানো, মাকে সামলানো, এই জায়গাগুলো আসলে উনি কতটুকু দেখবে, এটা এখন ভাবনার বিষয়। তো ব্যক্তিকে আসলে সিদ্ধান্ত নিতে হবে সে আসলে কি করবে বা কতটুকু ছাড় দিয়ে উনি সম্পর্কটা সামনে নিয়ে যাবে আসলে।